বর্তমান প্রধানমন্ত্রী, বর্তমান মেয়র, বারবার বর্তমান বলছেন, আসলে বর্তমান কেন বলছেন? তারা তো 5ই আগস্ট মানে তারপর থেকে সাবেক হয়ে গেছে। কিভাবে, কোন আইনে? সুপ্রিম কোর্ট রেফারেন্সে তার মতামত জানিয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে যে প্রথমত দুটো জিনিস বুঝতে হবে শামিনা। সুপ্রিম কোর্টের রেফারেন্স উইল নট ডিকটেট আওয়ার কনস্টিটিউশন। কেমন? সুপ্রিম কোর্ট ইজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে, কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না। আপনি জানেন সাম্প্রতিক সময় যে একটা নথি রেফারেন্স কল করা হয়েছে, যে কে তাকে এটা চেয়েছে, কে আবেদন করেছে, সেই নথি দেওয়া হোক, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারেনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমি আসছি আপনার সাথে, তার আগে এটা বলে নেই সুপ্রিম কোর্ট এই মতামত জানাচ্ছেন, সেই নথি কোথায়? জি, সেই রাষ্ট্রপতি যেটার জন্য বলেছেন সেই নথিপত্র সেগুলো কোথায়? আর করা যেতে পারে, মেয়ে হতে পারে, এগুলো তো কোনো বাধ্যবাধকতা না। হ্যাঁ করা যেতে পারে, করা যেহেতু যেতে পারে, করা যেতে পারে মানে পারমিটেড, মানে যেটি করা হয়েছে করা যেতে পারে। আমি যদি আপনার এই যুক্তিও ধরি, আমি যদি আপনার এই সুপ্রিম কোর্টের রেফারেন্সও ধরি, আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের সংবিধানের 57 অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী থাকবেন। আইনটাই এমন যদি ধরা যাক, আপনার সাথে আমি তাল মিলিয়ে যদি বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি, তাহলে এখন তিনি প্রধানমন্ত্রী, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছুই নাই, এটা অবৈধ। আমি আর আপনি আমাদের দুজনের যদি সৌভাগ্য হয়, আমরা দুজন এটা দেখে যাবো যে এই ইন্টারিম গভর্নমেন্টকে কিভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে, ভবিষ্যতে কিভাবে তারা আমাদের এই পুরো রাজনীতিতে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ তৈরি করেছে, যেটা ইন্ডেমনিটি অধ্যাদেশের আগে। যেমন আপনি জানেন যে আমাদের পঞ্চম সংশোধনী বাতিল করা হয়েছিল মোস্তাক, আপনার জিয়াউর রহমান এবং সায়েম, তাদের পুরো শাসনামলকে অবৈধ ঘোষণা করা হয়েছে মুনসিন আমলের একটা মামলার প্রেক্ষিতে বহু বছর পর। ফলে এটা মানে এখানে তর্কের কোনো জায়গাই নাই যে আপনার মানে আইনজীবী হিসেবে হয়তো আইনের মারপ্যাচ এই বিষয়ে হয়তো ভবিষ্যতে কখনো কোনোভাবে আইনের মারপ্যাচে কি প্রমাণ হবে সেটি আমরা এখনো বলতে পারছি না, কিন্তু যদি ডিফ্যাক্টো আমরা কাউন্ট করি যে ডিফ্যাক্টো হেড তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডিফ্যাক্টো উপদেষ্টা পরিষদ তারা এখন ডিফ্যাক্টো বলতে আমার একটু এক্সপ্লেইন যদি করেন, ডিফ্যাক্টো বলতে কি বোঝাচ্ছেন? তারাই তো রাষ্ট্র পরিচালনা করছেন নাকি? প্রধানমন্ত্রী, সাবেক যিনি প্রধানমন্ত্রী তিনি তো ভারত। আপনি কথাটা বলতে পারেন শামিনা আপা, আপনি বলতে পারেন, আমি অ্যাপ্রিশিয়েট করব। যদি আপনি বলেন যে জোর করে করছে, এটাই তো সত্য, জোর করে ডিফ্যাক্টো জোর করে করছে, আমি আপনার সাথে একমত হব। কিন্তু এটা মানে দেখেন, আমি আওয়ামী লীগ সমর্থন করি বা অন্য কেউ বিএনপি সমর্থন করে, কেউ জামাত সমর্থন করে, আসলে এখানে এই জায়গাটা তর্কের না। আমি আর আপনি দুজনে যদি আইনের বইটা হাতে নেই, আই এম কোয়াইট শিওর উই বোথ আর কেপেবল এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্য সিম্পল article of the constitution. There is no provision called interim government. অন্তর্বর্তীকালীন সরকার যদি ফিরেও বসে ত্রয়োদশ সংশোধনী আপনার পুনর্বহালের মাধ্যমে, তারপরেও ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু নেই। অন্তর্বর্তীকালীন সরকার আলাদা জিনিস, ইন্টারিম গভর্নমেন্ট আলাদা জিনিস, ওই প্রভিশনটাই নেই। তাহলে এটা দখলদার শক্তি বলতে পারেন আপনি, তাহলে আমি আপনার সাথে একমত। মানে আচ্ছা, দখলদার বিপ্লবের মাধ্যমে তো আসলে উচ্ছেদ করা হয়েছে, জোরই তো করা হয়েছে, একরকম জোর করেই তো মানে তাকে। কোনটা বিপ্লব হয়েছে? এই যে জুলাই আগস্ট, এটাকে আপনি কি বলবেন? এটা একটা জঙ্গি হামলা হয়েছে। জুলাই আগস্টে একটা জঙ্গি হামলা হয়েছে, সারা দেশের এত মানুষ, বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে, সারা দেশের এত মানুষ রাস্তায় নেমে আসছে, সবাই আসলে জঙ্গি হামলা। সারা দেশের কত মানুষ এসেছে? আপনার কাছে কোনো ধরনের ডাটা আছে? আমরা যে গণমাধ্যম মানুষের মধ্যে আপনি একদম খোলা চোখে যা দেখতে পাচ্ছেন। আমি প্লেন ভিউ দেখবো না, তো আমি কোনোদিনই প্লেন ভিউ দেখবো না। আমি একজন লয়ার, আমার কাজই হচ্ছে খুবই ক্রিটিক্যালি দেখা। নিশ্চয়ই আপনি প্লেন ভিউ দেখতে পারেন, আমি দেখবো না। কিন্তু আপনি খুবই ক্রিটিক্যালি, কিন্তু আপনাকে তো প্লেন ভিউটা দেখতেই হবে, ক্রিটিক্যালি দেখবার জন্য খালি চোখে আগে দেখতে হবে, তারপর আপনি সেটা গণভবনের সামনে যেভাবে আমরা সাধারণ মানুষকে আসতে দেখলাম, ঝাঁপিয়ে পড়তে দেখলাম, বা বিপ্লবের সেই মুহূর্তগুলোতে বা অভ্যুত্থান, বিপ্লব, আন্দোলন যাই বলি না কেন, সেই সময় যেভাবে রাস্তায় মানুষকে নামতে দেখলাম, তারা কারা? তারা সবাই আসলে জঙ্গি। আমি তো অনেক চোরকে দেখলাম সেখানে, আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না। গণভবনের কথাতে গণভবনে আমি ডাকাত এবং চোরকে দেখলাম, আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না। কোনো বিপ্লবী কি মুরগি চুরি করে? কোনো বিপ্লবী কি ছাগল চুরি করে? কোনো বিপ্লবী কি জায়নামাজ ঘড়ি চুরি করে? আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর, আমি আপনার সাথে একমত হবো, বলবো যে ঠিক আছে বিপ্লব হয়েছে। বিপ্লবীরা তো চুরি করে না, বিপ্লবীরা বিপ্লব করে, বিপ্লবীরা সমাজ বদলায়, বিপ্লবীরা সমস্যার সমাধান করে, মানুষকে আশ্বস্ত করে। কিন্তু বিপ্লবীরা তো মুরগি চোর না, বিপ্লবীরা তো হাঁস চোর না, মাছ চোর না, বিপ্লবীরা তো ধ্বংস করে না। গণভবন তো সরকারি সম্পত্তি, গণভবনের ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি। বিপ্লবীরা তো চোর না, তাহলে আপনাদের কিছু চোরের কথা, চোরকে বিপ্লবী বলছেন? কিছু চোর, হ্যাঁ নিশ্চয়ই নিন্দনীয়, হাঁস মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে। আপনার যে পালং শাক চুরি করেছে, যে সরিষা থেকে সরিষা চুরি করেছে, যে তেলের বোতল চুরি করেছে, যে একটা স্পন্সর বাথরুমের স্যান্ডেল চুরি করেছে, যে বদনা চুরি করেছে, বদনা তো বিপ্লবী। শ্রীলঙ্কায় কি হচ্ছে? শ্রীলঙ্কায় আসলে সেটাকে আপনি কি বলবেন? আমি শ্রীলঙ্কা নিয়ে কথা বলতে গেলে নিকারাগুয়া নিয়ে কথা বলবো। আপনি বলবেন আমার সাথে? আপনার সাথে আমি কথা বলবো আয়াতুল্লাহ খোমেনিকে নিয়ে। চলেন, লেটস টক অ্যাবাউট পেরু, লেটস টক অ্যাবাউট নিকারাগুয়া, আর্জেন্টিনা। আপনি বিপ্লব যদি মেলাতে চান, আজকে আমি বাংলাদেশের সমস্ত বিপ্লব নিয়ে কথা বলবো। আপনার শ্রীলঙ্কাতে বদনা চুরি করেছে, বদনা চুরি করেছে না, বদনা চুরি করেনি, কিন্তু আমরা দেখেছি যে সেখানে কিভাবে মানে বিছানায় শুয়ে কিভাবে দখলদারিত্ব শ্রীলঙ্কার সরি, তাহলে নিশ্চয়ই আমরা শ্রীলঙ্কার এই আন্দোলনটাকে বদনা চোরদের আন্দোলন বলতে পারি না, সেটা আলাদা জিনিস, প্রেক্ষাপট আলাদা। এটা তো চোর, বদনা চোরদের আন্দোলনটা তো হতে পারে। এটা একটা দৃষ্টিগত এবং খুবই নিন্দনীয় একটা বিষয়, যে জিনিসগুলো কয়েকটা বিষয় ঘটেছে, কিন্তু এইটা তো গুটি কয়েক মানুষ, কিন্তু গণভবনের সামনে যে বিশাল ঢল দেখা যাচ্ছে, মানে নিশ্চয়ই কয়েকজন বদনা চোর আর মুরগি চোরের গণভবনে হামলা করলো আর এই কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন, এমনকি না। নিশ্চয়ই এই পরিমাণ মানুষ ছিল, এরকম একটা প্রেশার ছিল বলেই তখন এত ক্ষমতাময়ী প্রধানমন্ত্রী তখন তাকে দেশ ছেড়ে এভাবে করে একরকম। আপনার শব্দ চয়নে আমি একটু দ্বিমত পোষণ করবো। মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে যাননি, মাননীয় প্রধানমন্ত্রী এই চোর
ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয় আইন শৃঙ্খলা বাহিনী তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন, উদ্ধার করেছেন। কারণ আপনি কখনো শুনেছেন যে কেউ পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্সের অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান, শুনেছেন কখনো? তারা কিন্তু চাকরিতে আছেন। আপনার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ কামাল, তারপর আরো যারা আছেন পিজিআর কমান্ডার, তারপরে আরো যারা যারা আপনার বিমান বাহিনীর চিফ যিনি আছেন, তারপর সেনাবাহিনীর চিফ যিনি আছেন, তারা তো সবাই অকিবহাল। তাহলে তারা তাকে নিরাপদ উদ্ধার সেনাবাহিনীর চিফ বলেছেন তিনি যে দেশ ছেড়ে চলে যাচ্ছেন এই বিষয়টি তার জানা ছিল। এই জায়গাটা আপনাকে একটু ক্লিয়ার হয়ে নিন। প্রথমে এটা ক্লিয়ার হবে যে আপনি বলেছেন পালিয়ে গেছেন, তাহলে আপনাদের সংখ্যাগুলো তো বড় অদ্ভুত। বিপ্লবী সংখ্যা চোর, যারা চুরি করেছে তাদেরকে বিপ্লবী বলছেন। বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে, বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করে, বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে, বাংলাদেশের আর্মি নেভি তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন। প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছেন নিরাপদ স্থানে, তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই জঙ্গি হামলা কেটে গেলে অচিরেই কেটে যাবে, তিনি বাংলাদেশে ফিরবেন। আর আপনি যে মানুষের কথা বলছেন এটা খালি চোখে দেখতে পাচ্ছেন। আমি তো দেখতে পাই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে, দক্ষিণাঞ্চলে লক্ষ লক্ষ লোক সেদিন ডেটেছিল। কেন আপনি গোপালগঞ্জে লক্ষ লক্ষ লোক দেখেন নাই? ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা নির্দেশের অপেক্ষা করছিলেন। কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো রাজনীতি করবেন না। বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী চাইতেন, যদি চাইতেন, আপনার কি মনে হয় উনি যদি একটা ডাক শুধু দিতেন, যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ো, আপনার কি মনে হয় 10, 15, 20, 30, 40, 1 লক্ষ লোক নিহত হতো না? মাননীয় প্রধানমন্ত্রী তো সেই রক্তের উপর দাঁড়িয়ে ওই মুহূর্তে দেশ শাসন করবেন না। প্রধানমন্ত্রী তিনি অপেক্ষা করবেন, সমাধানের চেষ্টা করা হচ্ছে, দেখা যাক কি হয়। জি, কিন্তু আমরা যেটি তখন প্রধানমন্ত্রীর যে বক্তব্যগুলো আমরা দেখতে পাই এবং তার আগে মন্ত্রীদের যে অবস্থান দেখতে পাই, বল প্রয়োগের নীতিতে তো ছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তখন শেষ মুহূর্ত পর্যন্ত তার যে ট্রান্সক্রিপ্ট পাওয়া যায় কথোপকথনের, সেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন পুলিশ পারছে, অন্যান্য বাহিনীগুলো পারছে না কেন, আরো শক্ত হবার জন্য, আরো বল প্রয়োগ করবার জন্য, এমন বক্তব্য তো আসছে। সেগুলো কি অস্বীকার? মাননীয় প্রধানমন্ত্রীর যে টেলিফোন কনভারসেশনটি আপনি বলছেন, তার কনভারসেশন, এটা কি আপনি কোনো ল্যাবে টেস্ট করেছেন? আপনি অস্বীকার করছেন এটা? আমি অস্বীকার আপনি স্বীকার করছেন? আপনি নিশ্চিত? মানে টেলিফোন কনভারসেশন আপনি জানেন না, তাহলে আপনি আমাকে কেন বলছেন আমি অস্বীকার করছি? আপনি বলেন যে হ্যাঁ, আমি নিশ্চিত। আমি নিশ্চিত না, আপনি স্বীকার করবেন বা অস্বীকার করবেন, আমি আপনি নিশ্চিত না, আপনি নিজে আপনি অস্বীকার করছেন, তা আমাকে কেন? তার মানে আপনার মতো আমার অবস্থান, কারণ আমরা জানি না। আপনিও নিশ্চিত না? আমরা দুজনে কেউই জানি না, বিকজ এটা কোনো ল্যাবে প্রমাণিত না, ওনার কন্ট্যাক্ট টেস্ট হয়নি, এটা ওনার কন্ট্যাক্ট কিনা তাও আমরা জানি না। এটা কোনো ধরনের, আমি তো একজন আইনজীবী, আমি তো সাধারণের মতো কথা বলতে পারি না, তাই না? আচ্ছা, কিন্তু আমরা সেই সময় মানে তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী তার অবস্থানটি তো আমরা অন্ততপক্ষে দেখেছি, সেখানে ল্যাবে টেস্ট, মানে আমরা দেখেছি যে পুলিশের একজন কর্মকর্তা ইকবাল, সম্ভবত তার নেম প্লেট থেকে দেখা যাচ্ছে যে তার নাম ইকবাল, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করছেন, ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। তখন পাশে দাঁড়িয়েছিলেন পুলিশের আইজি চৌধুরী আব্দুল আল মামুন সহ আরো পুলিশ সদস্যরা ছিলেন তাকে পরিবেশন করে, এবং সেই পুলিশ সদস্য রিপোর্ট করছেন যে গুলি করে লাশ ফেলতে হচ্ছে। সমস্যা হচ্ছে একটাকে মারলে একটাই মরে, একটাই যায়, বাকিটি থাকে, এটা হচ্ছে সমস্যা এবং এটা হচ্ছে আতঙ্কের বিষয়। এই বিষয়টা রিপোর্ট করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী তখন এভাবে মোবাইলটা দেখছেন এবং ভিডিওগুলো দেখছেন। মানে এখান থেকে আসলে এটা তো প্রমাণিত। আমি এই ব্যাপারটা সম্পর্কে সম্মুখ অবগত আছি। আপনি সম্ভবত এই ব্যাপারটাতে আমি এখন বুঝতে পারছি আপনি আপডেটেড না, হয়তো এটা ব্যাপারে আমি বলছি। যাত্রাবাড়িতে দুজন পুলিশ অফিসারকে আপনার মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ওই লাশের সামনে কাউকে আসতে দেওয়া হচ্ছিল না। যেই চোর ডাকাত যারা আছে, জঙ্গি যারা আছে তাদের, এবং যে 700-800 জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে, মানে এরকম অনেকেই আমরা ধারণা করি আসতে দিচ্ছিল না। তখন পুলিশের তো একটা সময় বল প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করবার ট্রাই করছে, কিন্তু তারা সরে যাচ্ছে না। অর্থাৎ পুলিশ যদি গুলি করতো তাহলে কিন্তু একটারে ফালাই আরেকটা দাঁড়া থাকে, তা হতো না। এই যে মারার কথা বলছে, সেটা লাঠি দিয়ে মারার কথা হতে পারে, ছড়া গুলির কথা হতে পারে, কিন্তু 7.62 বাটে যেটা দিয়ে মানুষ মারা যায় সেটার কথা যে বলছে সেটা নিশ্চিত না, এক নাম্বার। কিন্তু একটাকে গুলি করি, একটাই মরে, একটাই যায়, মানে মরে তো, কিন্তু গুলি তো আপনাকে কথা রাখতে হবে, আপনার একজন কলিগকে যদি মেরে উল্টো ঝুলিয়ে রাখে, আমি যদি কমান্ডো হই ওই ভবনের, আমি কি করবো? চেয়ে আমি মজা দেখবো? আমি তোদেরকে মারার জন্যই যাবো, কারণ আমাকে রাখাই উচিত। আপনার সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী, এই আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি? মানুষের সুরক্ষার জন্য দুজন পুলিশ অফিসারকে মেরে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। কি আশ্চর্য! ওটা নিয়ে আমরা কেউ কথা বলছি না, আমরা কথা বলছি মোবাইলে কি দেখা গেছে। খেয়াল করে দেখেছেন জর্জ ডাব্লিউ বুশের পাছাতে একটা ফোড়া হয়েছে, আর ইরাকে 3 লক্ষ লোক মারা গেছে। সবাই জর্জ ডাব্লিউ বুশের পাছাতে ফোড়াটা নিয়ে আলোচনা করবে। এটাই পৃথিবী। দুটো মানুষকে কি নৃশংসভাবে ঝুলিয়ে রেখেছে। স্বামীনা বা আমি আর আপনার, এই দুজনের জীবন দশাতে এই দৃশ্য বাংলাদেশে দেখেছি। জঘন্য ঘটনা, মানে এটি চিন্তা করলেও মানে গা শিউরে ওঠে। আপনিও যেমন ট্রমাটাইজ, আমিও ট্রমাটাইজ। দুজন পুলিশকে মেরে ঝুলিয়ে রাখা খুবই একটা, পুলিশ এই সময় কি করবে আবার? কিন্তু পুলিশকে এই অবস্থার মধ্যে পড়তে হলো কোন প্রেক্ষাপটে? মানে কখন থেকে আসলে এই অবস্থা শুরু হলো? কেন মানুষ এভাবে রাস্তায় নেমে আসলো? এত মানুষ রাস্তায় নেমে আসলো যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। মানে সেই প্রশ্নগুলো যদি একের পর এক জিজ্ঞাসা করতে থাকি, তাহলে এটা শুরুটা কোথায়? কেন এরকম অবস্থা শুরু হলো? এটার শুরুটা তো অনেক গভীরে। আপনি নিশ্চয়ই, এখন আমি আসলে আলোচনার মধ্যে শুরুতেই বলার কথা ছিল, আপনি নিশ্চয়ই জানেন যে দুটো ইন্টারভিউ দিতে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার এই কাজের জন্য, দর্শকদের কাছে, আপনার কাছেও। বিষয়টি একটু খারাপ গত কয়েকদিন ধরে। আচ্ছা, হাসিবুল ইসলাম নামে একটা ছেলে সমন্বয়কদের পরিষ্কারভাবে বলেছে, আমরা যদি মেট্রো রেল না পুড়িয়ে দিতাম, পুলিশদেরকে হত্যা না করতাম, তাহলে এটা সফল হতো না। আপনার মাসুদ নামে, আব্দুল্লাহ মাসুদ কি ছেলেটার নাম, বা যাই হোক মাসুদ, এই মাসুদ আপনার নাগরিক টিভিতে আমরা দেখতে পেয়েছি, সে বলেছে যে আমাদের এই পরিকল্পনা বহুদিন ধরে, আমরা এই ধরনের একটা ঘটনা ঘটাবো। তারপরে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, 700-800 ভেঙে, তালা ভেঙে, শীর্ষ সন্ত্রাসীরা বের হয়ে গেছে। এরকম একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করা হয়েছে খুনের জন্য, এবং তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছে। তার মানে প্রস্তুতিটা অনেক লম্বা সময়। হ্যাঁ, আপনি যদি বলতে পারেন যে এই যে পুরো পরিকল্পনা, এইটা ঠেকাতে সরকার কিছুটা ব্যর্থ, আমি এই জায়গাতে একটা কথা বলবো যে হ্যাঁ, অনেকাংশে আমরা ফেল করেছি, অনেকাংশে বলেছি। কিন্তু এইভাবে
ধরনের আক্রমণ যে করা হবে, অর্থাৎ আপনার সাথে যেমন পাকিস্তানি আর্মি আমাদের সাথে আলোচনা করবে এই ধরনের কথা বলতে বলতে তারা শক্তি সঞ্চয় করেছে, তারা বাইরে থেকে অস্ত্র এনেছে, তারপর আমাদেরকে 25 মার্চে অ্যাটাক করেছে। ঠিক একইভাবে আমাদের ক্ষেত্রে হয়েছে। বাংলাদেশের সরকার, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী সরকার তো মানুষকে ভালোবাসে, তিনি জনতা নেত্রী, তিনি তো এই কোমলমতিদের, যারা কোমলমতি ছিল তাদেরকে খুন করবে, হত্যা করবে, এটা তো তার রাজনীতি না। হত্যা রাজনীতি করেছে যারা 7.62 পিস্তল এনেছে, স্নাইপার এনেছে। শুভ আফ্রিদি নামে একটা ছেলে পরিষ্কারভাবে বলেছে আমি মেরেছি। তারপর নাফিজুল হক নামে একটা ছেলে আছে যে ডয়েচে ভেলের যেই প্রোগ্রামে যে সাক্ষী হয়েছিল, সে একটা স্ট্যাটাস দিয়েছে, সে তার ছাদ থেকে কিভাবে গুলি করেছে শটগান দিয়ে, ওপেন স্ট্যাটাস দিয়েছে। আপা, এগুলো তো অসংখ্য প্রমাণ। সবচেয়ে বড় ব্যাপার, সমন্বয়করা বলেছে যে আমরা হত্যা করেছি। সমন্বয়করা বলেছে এইভাবে হত্যা করেছি। এই যে পুলিশ হত্যা না করলে বিপ্লব হতো না, মেট্রো রেল না পড়লে এটা হতো না। পুলিশ যদি হত্যা করা না হতো, মেট্রো রেল যদি না পড়ানো হতো, তাহলে সফলতা হতো না, তাই তিনি বলছেন। হ্যাঁ, পরে তার ব্যাখ্যা এবার তিনি বলছেন যে না, সেটা মানে তারা হত্যা করেছেন সেটি তিনি মিন করেন নাই। তিনি বলছেন এই বিষয়গুলো যদি না ঘটতো, সরকারের পক্ষ থেকে এটি ঘটানো হয়েছে, আমি এটা কোনো নিজস্ব কোনো ব্যাখ্যা যাচ্ছি না, তারা যে ব্যাখ্যা দিচ্ছেন সরকারের পক্ষ থেকে এটি ঘটানো হয়েছে, যার কারণে জনগণের ক্ষোভ আরো বেড়েছে এবং তারপরে এরকম হয়েছে। এরকম আসলে একটা কথা, সরকার মেট্রো রেল পড়াবে, সরকার পুলিশকে মারবে, কিরকম একটা আপনার কাছে মনে হয় না যে এই ব্যাখ্যাটা আরো না সামনে আপনি কেন বুঝবেন না? আমি আসলে সরকার পুলিশকে হত্যা করবে নাকি? সরকার মেট্রো রেল পড়াবে? এই 1500 মানুষ হত্যার ঘটনা ঘটলো সেখানে পুলিশকে আমরা যে ভিডিওগুলোতে দেখলাম, পুলিশ ভ্যানে পোড়ানো হচ্ছে, পুলিশ ভ্যান থেকে লাশ ফেলা হচ্ছে, এই যে ঘটনাগুলো দেখলাম, সেই ঘটনাগুলোকে নিয়ে আপনারা বিশ্লেষণ করেন? আপনি 1500 হত্যাকাণ্ডের কথা যেটা বলছেন সেটা নিয়ে আমার একটু দ্বিমত আছে। সেটা বেশিও হতে পারে, কমও হতে পারে। আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের ক্রেডিবল এনকোয়ারি পাইনি। আমি মোটামুটি রয়টার্সের একটা প্রতিবেদন দেখছিলাম, অ্যারাউন্ড বলছে তারা, রয়টার্স যে প্রতিবেদন দিয়েছে, আমরা সেই প্রতিবেদনটা তারা কিসের ভিত্তিতে দিয়েছে, কিভাবে তারা তথ্য সংগ্রহ করেছে, তাদের ডাটা কালেক্ট করবার পদ্ধতিগুলো কি ছিল, কতজন লোক নিয়োজিত ছিল, আমরা অনেকগুলো স্বতঃসিদ্ধ পদ্ধতির কথা জানি, কোন কোন অ্যাপ্লাই করেছে, কখন এসেছে, সেগুলোর কাজ কি, রেজাল্ট কি, ডাটা কোথায়, এগুলো আমরা কিছুই জানি না। ফলে রেডিওতে বলছে দেশে খাবার নাই, তাই দেশে খাবার নাই, ব্যাপারটা ওরকম আমি মানতে চাই না। আমি এগুলো আসলে অ্যাজ এ লয়ার হিসেবে এগুলোর প্রমাণ চাই, যেটা আমি আর্গুমেন্ট করতে পারি। আমি যদি তর্কের ক্ষেত্রে ধরে নিই যে অনেক মানুষ মারা গেছে, সেটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী, সাধারণ মানুষ, পুলিশ, জঙ্গিরা বেঁচে গেছে। জঙ্গিরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে আমার মনে হয় না। তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে এবং এগুলো বিচার হওয়া উচিত। জি, তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই কারণে আমরা আন্তর্জাতিক আদালতে গেছি। আপনি বলছেন যে ষড়যন্ত্র, মানে এটা অনেক আগে থেকেই চলছে। আসলে যদি এটা ষড়যন্ত্র হয়, এখন তো একটা ষড়যন্ত্র না, সবাই প্রকাশ্যেই বলছে হ্যাঁ আমরা এটা মানে সবাই এটা বরং ক্রেডিট দাবি করছে যে এটার সাথে আমরা ছিলাম, বড় বড় রাজনৈতিক দলগুলো সবাই বলছে কে কার চেয়ে বেশি এটার সাথে সংযুক্ত ছিল, সেরকম একটা দাবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে আপনি কি বলবেন যে এটি না করে, ষড়যন্ত্র বলি, পরিকল্পনা বলি, এটি না করে আসলে উপায় কি ছিল তাদের হাতে, মানে সাধারণ মানুষের হাতে বা রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতার পরিবর্তন বা সরকারের পরিবর্তনের কি কোনো পথ বিগত সরকার খোলা রেখেছিল? মানে আপনার জনগণ যদি কোনো দলকে চায়, আপনি তারপরে এটা চান যে সবাই ওনাকে ভোট দেয় কেন, সবাই আওয়ামী লীগকে নির্বাচিত করে কেন? 14-18 এই জন্য সবাই যেহেতু আওয়ামী লীগকে ভোট দেয় আমি এটা মানি না। ব্যাপারটা আপনার কথা শুনে মনে হলো যে সবাই যেহেতু আওয়ামী লীগকে ভোট দেয় আমি এটা মানবো না, সবাই আওয়ামী লীগকে কেন ভোট দিব, আমি আজকে রাতে খাবো না, ব্যাপারটা এরকম। আচ্ছা, 14, 18, 24 সবখানে আসলে সবাই আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচন করেছে বলে আপনি মনে করেন? আওয়ামী লীগ 14 সালে অন্য কোনো দল আসেনি, ফলে স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ এককভাবেই ছিল। 24-এ আসেনি, এককভাবেই ছিল। এখন আমি তো আপনাকে, এটা তো বিয়ের বাড়ির দাওয়াত না যে আপনাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসবো যে আপনি খেতে আসেন আমার বাড়ির ইনভাইটেশন। এটা তো রাষ্ট্রের ব্যাপার, রাষ্ট্রের সংবিধানে যা আছে, ইলেকশন হয়েছে, ওই ইলেকশনে ভোট হয়েছে, ভোটের রেজাল্ট যা হয়েছে তা। আর 18 ইলেকশনে যারা এসেছে তারা পরাজিত হয়েছে, সিম্পল। মানে আসলে কি আপনি যতটা সিম্পল বলছেন, সাধারণভাবে আপনি কি কখনো মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছেন যে মানুষ কি এটাকে এতটাই সিম্পল হিসেবে দেখছে? মানুষ কি আসলে ভোট দিয়েছে বা দিতে পেরেছে এই নির্বাচনগুলোতে? আমি ইলেকশনের আগে, ইলেকশনের পরে বিভিন্ন আমি জানি না আপনি জানেন কিনা, এবার ইলেকশনের আগে আমি পুরো বাংলাদেশ ঘুরেছি। আমার কাছে প্রায় 1200 ইন্টারভিউ আছে, 1200 এই মুহূর্তে এই রুমে আমার হার্ড ড্রাইভে আছে। চাইলে আমি আপনাকে ব্যক্তিগতভাবে দেখাতে পারি আমার কথা সত্যতার জন্য। এই 1200-র ভিতরে খুব সামান্য মানুষ তারা বলেছে যে তারা আওয়ামী লীগকে চায় না, তারা বাংলাদেশ আওয়ামী লীগকে চায়, তারা এই সিস্টেম সাপোর্ট করে, তারা দেশের উন্নতিকে সাপোর্ট করে। এবং আমার কাছে যে ভাইবটা আছে, হ্যাঁ বিরুদ্ধ মতামত আছে, অনেকে বলছে যে না এককভাবে ভোট হচ্ছে, সরকার ভোট করতে দিচ্ছে না, এরকম বলেছে। ট্রু, আপনি আজকে যেটা বলেছেন, কিন্তু আবার এটাও বলছে যে না ভোট হচ্ছে। এখন যেহেতু দুই রকমের মতামত আছে, তাহলে আপনার কনভিনিয়েন্ট অনুযায়ী আপনি আপনার কথা বলতে পারেন, আমি আমার কনভিনিয়েন্ট অনুযায়ী বলতে পারি যে হ্যাঁ আমার জনগণ তো চাচ্ছে। ফলে এটা নিরূপণ করবে কে? লেটস টক। প্রধানমন্ত্রী তো জাতীয় সরকার ডাক দিয়েছিল 2015 সালে, 14 সালে ইলেকশনের আগে, আপনি জানেন। আপনার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তো বলেছিল যে আপনি আসেন আমরা একটু কথা বলি, আমরা একটা জাতীয় সরকার গঠন করি, আপনাদের দল বিভিন্ন দল থেকে করি, আপনার মনে আছে নিশ্চয়ই। এইটার পরেও তিনি শোনেন নাই। এখন ওই সরকারের টাকি তো দিচ্ছে, তার মানে মাননীয় প্রধানমন্ত্রী তার সমস্ত কিছু করেছে। 2015 সালে তিনি জাতীয় সরকারের ডাক দিয়েছিল, সেটা তিনি শোনেন নাই। 2018 সালেও বলেছিল, শোনেন নাই। যদি তারা ইলেকশনে এসেছিল, কিন্তু জাতীয় সরকারের ডাক দেওয়ার পরে যদি একটা দল না শোনে, মাননীয় প্রধানমন্ত্রী কি করতে পারে বলেন? জি, মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি তার আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করেছেন, সেখানে লগি বৈঠার আন্দোলন হয়েছে, ওইটাও একটা সংঘাতপূর্ণ বা প্রাণঘাতী আন্দোলন ছিল। সেই আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বহাল করেছেন তিনি। তারপর যখন অন্য দলগুলো তত্ত্বাবধায়ক সরকার চাইলেন, তিনি ক্ষমতায় থাকেন, তখন আর তিনি মানছেন না। অন্য দলগুলোতে একই অবস্থানে, তারা তো আস্থা কেন রাখবেন? আওয়ামী লীগ যদি বিএনপির উপর আস্থা না রাখতে পারে, বিএনপি কেন আওয়ামী লীগের উপর আস্থা রাখবে? এবং রাখতে পারেনি। প্রথমে আপনাকে আমি এটা বলি যে লগি বৈঠার যে আন্দোলন বলছেন, লগি বৈঠার আন্দোলন হয়নি। বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের যে সিম্বল নৌকা, সেই নৌকার বিভিন্ন পার্টস নিয়ে সমর্থকরা এসেছে। যখনই আপনি বলছেন লগি বৈঠার আন্দোলন, তখন মনে হচ্ছে অস্ত্র নিয়ে এসেছে। আসলে ব্যাপারটা এরকম না।
বাংলাদেশ আওয়ামী লীগের যে নৌকা, সেই নৌকার যে একটা যদি একটা পাল নিয়ে আসে, আপনি বলবেন পালের আন্দোলন ছিল? আপনি কি বলবেন যে ছইয়ের আন্দোলন ছিল? নৌকার যে ছই আছে, যা নিয়ে আসছে তাই বলছি, লগি বইটা নিয়ে আসছে না মানে না অনেকে নৌকা নিয়ে আসছে, অনেকে নৌকা হাতে করে নিয়ে আসছে। আপনি কি বলেছেন একবার যে নৌকার আন্দোলন হয়েছে? না। আপনি যখন এই কথা বলছেন, একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেই কারণে আমি রিটেলিয়েশন করছি যে লগি বইটা নিয়ে নিয়ে আসছে। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের যেটাকে সব করছে, সেটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সিস্টেমটা ছিল বাংলাদেশের ইতিহাসে একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকার, খুবই শান্তিপূর্ণভাবে 2001 সালে। এরপরে তো গ্রেনেড হামলা হলো। এরপরে তারা যেটা করলো সেটা হচ্ছে যে তাদের পছন্দের, আপনারা জানেন যে যিনি আপিল ডিভিশনের প্রধান বিচারপতি অবসরে গেছেন, তিনি হবেন পরবর্তী আপনার প্রধান উপদেষ্টা, যিনি লাস্ট অবসরে গেছেন। ওই এম কে হাসান যাতে সাহেব যাতে শেষ বিচারপতি থাকতে পারেন, সেটার জন্য মানে ব্যাপারটা কি যে আপিল ডিভিশনে আরো বিচারপতি ছিলেন যারা অবসর দিতেন, অবসর নিলে তারাই হতেন প্রধান উপদেষ্টা। যাতে তারা অবসর দিতে না পারেন, এই কারণে বিচারপতির বয়স বাড়িয়ে দিয়েছেন। তো বয়স 2 বছর বাড়িয়ে দেওয়ার ফলে তারা অবসর দিতে পারছেন না। তাহলে যুক্তি মতো লাস্ট অবসর প্রাপ্ত থাকেন এম এ হাসান, তো তাকে দিয়ে তারা ইলেকশন করবে। এই যে মাথার মধ্যে এত শিয়ালের টাইপ বুদ্ধি, ওই তো নিজুম মজুমদার, আপনি বলছেন না সাংবিধানিক ভাবে হয়েছে, আইনি ভাবে হয়েছে, আইনি ভাবে ঠিক রাখার জন্য তারা কোনটা আইনি ভাবে হয়েছে? মানে আপনি ভাবে বলছিলেন না যে সাংবিধানিক ভাবে এখনো প্রধানমন্ত্রী তিনি, সংবিধান অনুযায়ী এইসব কিছু থেকে না যা চলছে সেটি জোর জবরদস্ত সাংবিধানিক ভাবে লিগালি ওইটা মানে সেই লিগালিটি রাখবার জন্য তখন আপনি যেটি বলছেন শিয়ালের বুদ্ধি, এই শিয়ালের বুদ্ধি খাটিয়ে লিগালিটি রাখবার চেষ্টা করেছেন তখনকার সরকার। ওটা কোনো লিগালিটি ছিল না, তো ওটা শুধুমাত্র আপিল ডিভিশনের ক্ষেত্রে করেছে, যে প্রজ্ঞাপনের কোনো রাইট ছিল না তাদের। ওই জায়গায় তারা কোনো হাত দিতে পারবে না, তো ওটা অবৈধভাবে হয়েছে। পরবর্তী সময়ে এটা যেটা অবৈধ কাজ হয়েছে, এটা আবার সাংবিধানিক ভাবে আবার আদালতে বলেছে। তাহলে আপনি যে কথা বলেছেন তারা আইনগতভাবে করেছে, এইটাও প্রমাণিত হয়েছে আইনগতভাবে করেনি। আদালত খুবই দুঃখের বিষয় হচ্ছে তখন সেই রকম ভাবে কথা বলেন। এখনকার আদালতের দিকে তাকান, আগের শেখ হাসিনার আদালতের দিকে তাকান, তখন আগের আদালতকে অবৈধ বলা হয়েছে বা আগের আদালতে এখন আমি তাকালাম। এবার আপনি আমাকে বলেন যে আপনি পৃথিবীর ইতিহাসে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এরকম হাফ প্যান্ট পরা দুটো ছেলে এসে বলছে যে প্রধান বিচারপতি চেঞ্জ করে দিতে হবে দুপুর 1টার মধ্যে, হয়েছে? শেখ হাসিনা করেছে এটা? আপনি আমাকে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সময় হয়েছে? না এরকমটা তো আপনাকে আবার বলছে আপা যে রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে। আপনি ভাবতে পারেন এখনো নাকটি দিলে দুধ বের হবে। এই ছেলে বলছে, এরা বলছে যে কে প্রধান বিচারপতি হবে আর কে প্রধান বিচারপতি থাকবে না। এই ধরনের একটা অবস্থার সাথে আপনি, এমনকি বিএনপির আমলও তো এমন ছিল না, মানে বিএনপির আমল নিয়ে হাজার সমালোচনা করা যায়, তাও তো এমন ছিল না, এত ভয়ঙ্কর হয়েছে মানে যদি যুক্তির ক্ষেত্রে ধরি। ফলে আপনি এটার সাথে ওইটা কম্পেয়ার করতেই পারেন। আচ্ছা করলাম না, মানে এই নাক টিপলে দুধ বের হবে এইরকম বাচ্চা ছেলেগুলোর আন্দোলনের মধ্যে এত ক্ষমতাশালী সাবেক প্রধানমন্ত্রী, তার হাতে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, তার হাতে প্রশাসন আছে, মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এতগুলো সংগঠন আছে, সবচেয়ে বড় দল হিসেবে দাবি করা দল, তারা পালিয়ে গেল। প্রধানমন্ত্রী বললেন আপনি চলে গেছে। নেতারা কিভাবে সীমান্ত দিয়ে পালাতে গিয়ে কেউ ধরা পড়ছেন, এবং কিছু ঘটনা আমরা অনানুষ্ঠানিকভাবে জানতে পারছি যে কে কিভাবে পালানোর চেষ্টা করছেন, এখনো অনেকে পালানোর চেষ্টা করছেন, হচ্ছে তো নিজুম মজুমদার। আপনাকে যদি এই মুহূর্তে বোমা হামলা করা হয়, আপনি কি করবেন? আমি যদি আপনাকে আরেকটা প্রোগ্রামে গিয়ে বলি শারমিন আপা পালিয়ে গেল, ব্যাপারটা কি খুবই শোভন দেখা যাবে? আপনি নিজেকে বাঁচাবার জন্য সরে যাচ্ছেন, এটা পালানো না। আমরা শব্দ চয়নে আমার মনে হয় আমাদেরকে প্রচন্ডভাবে সতর্ক হওয়া উচিত। আমাদের উপর একটা জঙ্গি হামলা হয়েছে, আমরা নিজেদের প্রাণকে সংরক্ষণ করবার জন্য আমরা সেফ প্লেস খুঁজছিলাম, আমরা পালাচ্ছিলাম না। পালানো হচ্ছে আপনার, পালানোটা অন্য জিনিস, পালানোটা এটা বলে না। পালানো কি জিনিস? পালানো হচ্ছে আপনি একটা দৌড় মারলেন, আপনি অপরাধ করেছেন, আমাদের তো কোনো অপরাধের কোনো প্রমাণ নেই, কোনো আদালতে প্রমাণিত হয়নি। মামলা হয়েছে যদি এই সরকারের আমল থেকে আপনি দিয়ে দিলেন, তার মানে এখনো কোনো কিছু প্রমাণিত হয়নি, তার মানে আমাদেরকে এই কথা আপনি এখন বলতে পারবেন না। মানে তাহলে তো আদালতের উপরে যদি আমাদের সবকিছু তাকিয়ে থাকতে হয়, আপনি বা কিভাবে বলছেন এটি জঙ্গি হামলা? মানে এটা আপনি তো না, আপনি আদালতের উপরে যে সাথে আদালতের ম্যাটার যদি হয় তাহলে আদালতে দিয়ে তাকিয়ে থাকবেন। আপনি তো সেটা ঘরের মধ্যে এটা আপনার রান্না বাড়ি না, এটা ডাল রান্না করা না, এটা ভাত রান্না করা না, যে আপনার মনে হলো যে আপনি একটু লবণ কম দিলেন, বললেন আচ্ছা হয়েছিল, সমস্যা কি? ওটা এমন না। যেই জিনিস, এগুলো একটা মানুষের ডিগনিটির প্রশ্ন। মানে আমি আপনি যে কথা বলছি এটা রেকর্ডেড, এই জিনিসগুলো সামনে আসবে। আমরা শব্দচয়নটা এমন ভাবে করবো যে ভবিষ্যতে আমাদের উত্তর প্রজন্ম, আমাদের সামনের প্রজন্ম যেন ভুল মেসেজ না পায়। আমি যে বক্তব্যগুলো দিচ্ছি আইনি ভাবে আমি খুবই মাথা ঠান্ডা করে কথা বলছি, এই কারণে বলছি যাতে একটা তরুণ প্রজন্ম দেখে শিখতে পারে যে উনি আইনের মধ্য থেকে বলছেন। আমার আইনের কোনো ভুল আপনি বের করতে পারবেন বলে আমার অন্তত পক্ষে মনে হয়। আইনের ওই যে সেখানে আবারও সেই ডি ফ্যাক্টো প্রসঙ্গটাতে চলে আসে যে আইনি ভাবে এখন যে আইনে ঠিক মনে হচ্ছে, যদি সরকারের কোনো পরিবর্তন হয় আইনটা অন্যরকম ভাবে ইন্টারপ্রেটেড হবে, তারপরে সরকার আবার অন্যরকম ভাবে ইন্টারপ্রেট করবে। যখন যেটা থাকে তখন তো বৈধই লাগে আইনের চোখে, তারপরে বৈধ আর অবৈধ জিনিসটা খুব সরকার বদলের সাথে সাথে আমাদের দেশে অন্তত পাল্টায়। এটা একটু বলবেন যে আসলে কোনো উপায় ছিল কিনা, মানে বিএনপি তারাও একটা বড় রাজনৈতিক দল বা অন্যান্য দলগুলো যারা আছে তারা কোনোভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার বা জনগণের যদি অন্য কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায় সেরকম কোন উপায় কি খোলা ছিল? মানে জনগণ যদি রাষ্ট্র ক্ষমতাকে অন্য কাউকে বসাতে চায়, ধরা যাক যে মানে এই জিনিসটাই হচ্ছে আপনার সাথে আমার মতের অমিলটা হচ্ছে। আপনি ধরে নিয়েছেন যে জনগণ অন্য কাউকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায়। না সেটা ধরে নেই, যদি চাই, আমি বলছি যে যদি চাই বা যদি জনগণ চাইতো 14, 18, 24, 14তে তো কোনো অপশনই ছিল না, 18তে কি হলো সেটি নিয়ে অনেক আলোচনা আছে, দেশীয় আন্তর্জাতিক সবগুলো মাধ্যম থেকে সমালোচনা এসেছে, মানবাধিকার সংস্থাগুলো কথা বলেছে, দেশের জনগণের মধ্যে অনেক বিষয় আছে, এমনকি গণমাধ্যমে ওই বিষয়গুলো অনেকটাই এসেছে। 24এও একটা নির্বাচন হলো অংশগ্রহণবিহীন, মানে মানুষের কাছে অপশন কি ছিল? মানুষ চাইলে পারতো কি, কিভাবে পারতো ক্ষমতা পরিবর্তন করতে? খুবই সোজা। আপনি ইলেকশনে আসেন, বিএনপি ইলেকশনে করবে, যে পদ্ধতিতে আছে অর্থাৎ যে সরকার আছে তারা নির্বাচনকালীন একটা আপনার রোডম্যাপ দিয়েছে যে ওনারা করবেন, এবং এটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী, আমি আপনাকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি শারমিন আপা,
যদি জাতীয়তাবাদী দল ইলেকশনে আসতো এবং তারা অফার করতেন যে আমরা ইলেকশনে আসবো, একটা জাতীয় সরকার গঠন করা হোক, মাননীয় প্রধানমন্ত্রী এবং সবাই মিলে একটা সমাধান ছিল। আমি আপনাকে খুবই দায়িত্ব নিয়ে কথা বলছি, খুবই দায়িত্ব নিয়ে গেলেন তো, সমাধান ছিল। আলোচনা করলেন তো 18 সালে। 18তে আপনি যদি জাম করতে চান তাহলে আমার এই কথা শেষ করতে পারবো না। আপনি একটু মনে রাখবেন যাতে আমি এসকেপ না করতে পারি। আমি 18তে আসবো। 2024 সালে এটার সমাধান ছিল যে আসতো, আসার পরে আপনারা দেখতেন ইলেকশনটা কেমন হয়। নির্বাচন কমিশন ছিল, এরপর আপনারা দেখতেন। 2018 সালের ইলেকশন হয়েছে, অনেকে বলছে রাতে ইলেকশন হয়েছে। আপনি দেখেছেন রাতে ইলেকশন হয়েছে? আপনি তো একজন সাংবাদিক বলেছেন নবনীতা চৌধুরী, আমার মনে আছে, তিনি কোথাও দেখেননি, আমিও দেখিনি। আমি সেই সময় ঢাকাতে ছিলাম, অ্যাটলিস্ট আমার এলাকাতে আমি 8টা কেন্দ্রে গেছি, কখনো দেখিনি তো রাতে হয়েছে বলে দেখেননি? 70 মানুষ ভোট দিয়েছে। জি, মানে হয়তো রাতে হয়ে গেছে বলেই দেখেননি। তাহলে তো আপনার এরকম ইলেকশন হলে যে কেউ বলতে পারে যেটা রাতে হয়ে গেছে, দুপুরে হয়ে গেছে। দাবি তো সবাই করতে পারে, যে যেমন ট্রাম্পের ইলেকশনে গতবার 2020 দাবি করেছিল সুষ্ঠু হয়নি, সুষ্ঠু অসুষ্ঠু যে কেউ দাবি করতে পারে আপা, কিন্তু দাবি করলেই তো সেটা সত্যি হয়ে যায় না। মানে সুতরাং সুযোগ ছিল, আপনি ইলেকশনে আসেন, আসার পর আপনি জিতলে মানুষ আপনাকে ভোট দেবে, শেষ, সিম্পল। এই যে আপনি বলছেন উপায়ের কথা, এটি তো উপায়। এই যে 18 কথা মনে করতে বলছিলেন, 18তে যা দেখলাম, 18তে যা হয়েছে, বিএনপিতে এসেছিল তখন, মানে সেই নির্বাচনে কি হলো? 7টি মাত্র আসন ছিল, এটি মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়? কেন এর আগে তো আওয়ামী লীগ মাত্র 30টা আসন পেয়েছে, এটা বিশ্বাসযোগ্য ছিল? 41% ভোট পাওয়ার পর আওয়ামী লীগ 30টা আসন পায়, এটা বিশ্বাসযোগ্য ছিল? 30টা আসন আর 2001 সালে আওয়ামী লীগ 41% ভোট পেয়েছে, বিএনপি ভোট পেয়েছে 42। আমি আমার ডাটাতে এদিক সেদিক ভুল হতে পারে, কিন্তু মানে খুবই কাছাকাছি, ইটস এ ফ্র্যাকশন। আপনার কি মনে হয় যে 1,23,00,000 ভোটার ছিল, এটা আপনার কাছে সত্যি মনে হয় যে এটা সত্যি হয়েছে, ঠিক ইলেকশন হয়েছে? না, আপনার কাছে মনে হয়? না, আমাদের দেশের সবগুলো নির্বাচন নিয়ে অভিযোগ আছে, স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি, কারচুপিবিহীন কোনো নির্বাচন আমাদের দেশে হয়নি। অতএব কোনো সেই কারচুপি শিকার হয়েছে আওয়ামী লীগ, কখনো বিএনপি। কিন্তু 18তে যেটা হলো, মাত্র 7টা আসন পেল বিএনপি। এটি কি করে, মানে এটি আসলে কি করে হয়? এবং তখন যেটি নির্বাচন, মাত্র 30টা আসন পেল বিএনপি, এটা কি করে হয়? মাত্র 30টা আসন পেয়েছে আওয়ামী লীগ, 30টা আসন। এটা আওয়ামী লীগ, এটা কি করে হয়? হ্যাঁ, সেটি বলতেই পারেন কি করে হয়, সেখানে কারচুপির বিষয় ছিল। আপনিও বলতেই পারেন। হ্যাঁ, তার মানে সেটি হতেই পারে, কারচুপি ছিল। এই কারচুপি যেটি আসলে মাত্র 7টা আসন পেয়েছে বিএনপির মতো একটা দল, এবং সে তখন আসলে অনেক কিছুই আপনি বলতে প্রমাণ, অনেক কিছু অনেকে বলতে পারে প্রমাণ কোথায়। কিছু বিষয় তো অন্তত, সবকিছু যদি নাও আসে, কিছু বিষয় তো প্রমাণ হলোই। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে প্রকাশিত ফলাফল, সেখানে কয়েকটি ক্ষেত্রে তো একদম চাক্ষুষ দেখা যাচ্ছে। 197টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, হাজারোটা কেন্দ্রে, মানে হাজারো কেন্দ্রে 95 থেকে 99% ভোট পড়েছে। বহু কেন্দ্রে বিএনপি প্রার্থী একটাও ভোট পায় নাই, এরকম ঘটনা একদম নির্বাচন কমিশন বলছে। এবং নির্বাচন কমিশনার তখন বলেছেন যে এটি অস্বাভাবিক ঘটনা, কোনো ব্যবস্থা তো কেউ নেয় নাই। বাংলাদেশের বিভিন্ন ইলেকশনে আমি আপনি যে কথা বলছেন আমিও শুনেছি। বাংলাদেশের ইলেকশনে এটা আমাকে স্বীকার করতে হবে যে আসন কেন্দ্রিক যদি চিন্তা করেন, বাংলাদেশের এরকম লাখ লাখ কেন্দ্রের ক্ষেত্রে চিন্তা করেন, অনেক কেন্দ্রে অনেক গোলযোগ হয়েছে, অনেক কেন্দ্রে এরকম অবিশ্বাসযোগ্য ঘটনা ঘটেছে। আমি একদম আপনার সাথে পুরোপুরি একমত। কিন্তু আপনি বিচ্ছিন্ন কিছু কেন্দ্রের ঘটনা দিয়ে পুরো ইলেকশন কি বিবেচনা করবেন, এটা আমার কাছে মনে হয় একটু ডিসপ্রপোর্শনেট, আমার কাছে মনে হচ্ছে। কনসিডারিং আই এম কনফেসিং দিস হয়েছে, শুনেছি, যদিও আমি দেখিনি, আমি যেভাবে প্রমাণটা চাই, বাট আমি আপনি অনেক সময় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গেলে দেখতে পেতেন। না না, আমি কিন্তু আপনার এই তথ্য আমি জানি, এরকম হয়েছে, আলাপ হয়েছে, সেই সব জায়গাগুলোতে তদন্ত কমিটি হয়েছে, কেন হয়েছে সেসব নিয়ে আলাপ হয়েছে। আমি স্বীকার করি এগুলো সেটব্যাকস। একটা সরকারের সবকিছু ভালো থাকবে, নির্বাচন কমিশনের সবকিছু ভালো থাকবে, তা তো না। কিন্তু এই কয়েকটা ঘটনা দিয়ে আপনি পুরো একটা দেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারেন না, আসলে মানে ডিসপ্রপোর্শনেট প্রশ্নবিদ্ধ করতে পারেন। আমরা প্রশ্ন করবো, বিদ্ধ করবো, প্রশ্নের পর প্রশ্ন করবো, সমালোচনা করবো, একদম ভ্যালিড। কিন্তু আমার দ্বিমত আছে, আমি অন্তত পক্ষে এটা নিতে রাজি না যে এইটার ফলে পুরো ইলেকশন খারিজ হয়ে গেছে। আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। তো তাহলে মানে কেন, আপনারা আসলে কি মনে করেন, কেন বিএনপি নির্বাচনে যেত না, মানে যাচ্ছিল না? বিএনপির যদি স্বাভাবিকভাবে একটা স্বাভাবিক প্রক্রিয়ায় মনে করতে পারে বা আস্থা রাখার মতো অবস্থা থাকে, তাহলে বিএনপি বা অন্যান্য এতগুলো রাজনৈতিক দল কেন গেল না নির্বাচনে? বিএনপি কেন গেল না, এটা আসলে একদম অ্যাকুরেট অ্যান্সার করতে পারবে বিএনপি, সত্যি কথা। আমি যা বলতে পারবো সেটা আমার প্রমাণ। নির্বাচনকে তারা মানে না, যেভাবে কারচুপি হয়েছে তাদের অভিজ্ঞতাগুলো তারা বলতে থাকে। হ্যাঁ, মানে ওনারা তো এটা মনে করবেন, ওনারা মনে করেন যে যেহেতু দলীয় সরকার নতুন ইলেকশন হয়েছে, এখানে এক ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকবে, এখানে সরকার তার পক্ষেই ফলাফল আনার চেষ্টা করবে, এই ধরনের একটা ভাবনা তো থাকবেই। কিন্তু দেখেন আপা, ব্রিটেনে, মানে আমি মূলত যে দেশে থাকি, ইংল্যান্ডে, আমেরিকাতে, আমি জানি আপনি কোথায় আছেন, কানাডা বা আমেরিকাতে, তো এইসব জায়গাগুলোতে কিন্তু ওই দলীয় সরকার থাকা অবস্থাতে ইলেকশন হয়। কোথাও না কোথাও একটা ন্যাশনাল কনসেনসাস আসতে হবে। আমরা আজীবন, আপনি খেয়াল করে দেখেন, একটা অনির্বাচিত সরকার থাকলে কি হয়, আমরা কিন্তু এর আগেও দেখেছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল হয়েছে, তার সবচেয়ে বড় আর্গুমেন্ট কি ছিল কোর্টে, আপনি জানেন? বড় আর্গুমেন্ট ছিল এই সরকারটা অগণতান্ত্রিক, এটা আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এটা যদি একদিনের জন্য হয়, সেটাও অগণতান্ত্রিক। মানে আপনি যখন ত্রয়োদশ সংশোধনীটা একটু পড়ে দেখবেন, এটাই হচ্ছে সবচেয়ে বিগেস্ট আর্গুমেন্ট। তাহলে আমাদের একটা ন্যাশনাল ঐক্যমত্য বা ইংরেজিতে যেটাকে আমরা বলি কনসেনসাস, একসাথে আসতে হবে, বিশ্বাস এবং আস্থার জায়গায় আসতে হবে যে আমরা নির্বাচনকে একটা আলাদা প্রতিষ্ঠানে পরিণত করব, পৃথিবী উল্টে যাক, ওইটা আলাদাভাবে অপারেট করবে। একদম, সেটি যদি সম্ভব হতো তাহলে তো দারুণ হতো, কিন্তু সেই ঐক্যমত্য তো হয়নি আমাদের। সেটি না হওয়ার আগেই এইভাবে করে তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে যে নির্বাচনগুলো হলো, মানে যেটি প্রশ্ন করছিলাম যে আওয়ামী লীগ আস্থা রাখতে পারে না বিএনপির উপরে, আওয়ামী লীগ দাবি করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করে নিচ্ছে। আমার সাথে আপনার 50 বছরের শত্রুতা, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, কোথাও না কোথাও তো শুরু করতে হবে। শুরু করতে গেলে যদি বলেন গত 49 বছর 363 দিন আপনি আমার সাথে এটা করেছেন, তাহলে তো আমি আর 364 দিন নিতে পারবো না কখনো। কোথাও না কোথাও শুরু করতে হবে। সো আমাদের মানে এই সেই শুরুটা আওয়ামী লীগ করতে রাজি ছিল না, বিএনপি কেন রাজি ছিল?
আওয়ামী লীগ ছিল বলেই তো ডাক দিয়েছে, আওয়ামী লীগ ছিল বলেই তো 2015 সালে বলেছে যে চলেন জাতীয় ঐক্য করি। তো আওয়ামী লীগ তো তখন বলেন এই সরকার মাননীয় মানে নাই, না, 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 আওয়ামী লীগ বিরোধী সেই সময় করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অফার করেছিল, হ্যাঁ, করেছিলেন। তিনি তো শোনেন নাই, হ্যাঁ, শোনেন নাই তো, তিনি শোনেন। তাহলে তিনি কি করবেন? তিনি শোনেন নাই। তিনি তো তার মৃত সন্তানকে দেখতে গেছিলেন একজন মা হিসেবে, তো ঘরেই ঢুকতে দেন নাই। তিনি কি সেগুলো করবেন? নিয়ে অনেক আলোচনা আছে, সমালোচনাও আছে, সেগুলো নিয়ে, সেগুলো তো আছেই, মানে সেগুলো তো আছে, কিন্তু আমি যে প্রশ্ন করছি যে এই আস্থাটা মানে আওয়ামী লীগ বিএনপির উপর রাখতে পারে নাই, যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি যদি নির্বাচন করে সেই নির্বাচন কেমন হবে আস্থা রাখতে পারে নাই, মাগুরা নির্বাচনের একটা উদাহরণ ছিল সেই। তাই শুধু না, গ্রেনেড মেরে কোনো একটা দলকে ধ্বংস করে দেওয়ার ইতিহাস আর কোন দল দেখিয়েছে এই পর্যন্ত? বাংলাদেশের ইতিহাসে অনেক কিছু হয়েছে, মারামারি কাটাকাটি বহুত কিছু হয়েছে, বহুত ভিন্ন আমাদের স্মৃতি যেটা বলে। আমি 80 দশকে বড় হয়েছি, আমি 80 দশকে বড় হয়েছি, 70s শেষ, আমি 80 দশকে বড় হয়েছি, 90টা দেখেছি পরিষ্কার ভাবে। ফলে আমি কিন্তু ভিভিড ইন মাই মাইন্ড, আমি কিন্তু জানি কি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। কিন্তু একটা কথা তো আপনাকে স্বীকার করতে হবে যে 2004 সালের 21 অগস্ট আমাদের জীবনে আর কখনো আসেনি। এরকম একটা ঘটনার পরে আওয়ামী লীগ আস্থা করেছে, উচিত ছিল আওয়ামী লীগের কখনো এটা বিশ্বাস না করা। করেছে তো, আপনি আওয়ামী লীগকে বরঞ্চ মানে বিগ হ্যান্ড দিবেন, কি ক্রেডিট দিবেন। 2004 ঘটনার পরে আওয়ামী লীগ কোথায় আস্থা রাখলো? 2004 পরে 2015 সালে আওয়ামী লীগ বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের ব্লান্ডারের পরে আওয়ামী লীগ বলেছে 2015 সালে চলেন জাতীয় ঐক্য করি, চলেন আমরা একসাথে একটা টেবিলে বসি, চলেন এটা একটা তখন পরিপূর্ণ সমাধান করে তখন ফেলি। প্রধানমন্ত্রী থাকবেন শেখ হাসিনাই, সেটি আসলে হয়তো মানতে পারেনি। ওইটা কোনো আলোচনাই হয়নি। আপনি কিভাবে বলেন? উনি বলেছেন আলোচনা করার জন্য, তখন তো কোনো সিদ্ধান্ত হয়নি কে থাকবে প্রধানমন্ত্রী। তখন উনি বলেছেন চলেন আলোচনা করি, আলোচনা না হওয়ার পরে আপনি এটা বলতে পারতেন। আলোচনা তো উনি বলেন করবেনই না, উনি তো বলেন আমি হরতাল বন্ধ করবো না, এবং এবং এখনো পর্যন্ত সেই হরতাল চলছে। ওই হরতাল কিন্তু বন্ধের কথা এখন সেই হয়নি। সময় সেই আন্দোলন মানে সেই আলোচনাটা হলো না, এবং যেহেতু আলোচনা হলো না সেহেতু কি মানে আওয়ামী লীগ এই রাইটটা পেয়ে গেল যে এখন আমি একচ্ছত্রভাবে নির্বাচন করবো, তাকে আসুক বা না আসুক। যাক, আপনি অ্যাটলিস্ট এই প্রোগ্রামের এই পর্যায়ে এসে আপনি একটা জিনিস স্বীকার করলেন যে আওয়ামী লীগ প্রস্তাব দিয়েছে, হ্যাঁ, প্রস্তাব initiative দিয়েছে, এটা তো আমরা দেখেছি। তাহলে আওয়ামী লীগ তার সমস্ত দায়িত্ব পালন করেছে। এবার তো বল বিএনপির কোর্টে ছিল, আমরা কি তার কোর্টে গিয়ে বল নিয়ে আসবো? সব দায়িত্ব আমাদের। বাংলাদেশের ইতিহাসের জন্মের পর থেকে, সরকারি আছে বাংলাদেশের জন্মের পর থেকে রাজাকারদের বিচার করা, কর্নেলদের বিচার করা, জিয়া রহমান হত্যার বিচার করা, বঙ্গবন্ধু হত্যার বিচার করা, 10টা কষ্ট মামলার বিচার করা, গ্রেনেড হামলার বিচার করা, সমস্ত কিছুর দায়িত্ব আওয়ামী লীগের। সমস্ত কিছু দায়িত্ব, ইলেকশন ঠিক করা, দেশকে মেরামত করা, মুক্তিযুদ্ধের চেতনা ঠিক রাখা, মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখা, সব আওয়ামী লীগের দায়িত্ব। এটা তো অবশ্যই ব্যাসেনজু মজুমদার সরকারি আছেন আপনারা, মানে আওয়ামী লীগ, এবং সরকারি থাকার পর সরকার তাদের মতো করে যেটিকে ঠিক মনে করছে, অন্য রাজনৈতিক দলগুলো সেটাকে ভুল মনে করছে, সেভাবে নির্বাচনটি করছে, তাহলে তো তাদের উপর দায়িত্ব, যেহেতু তারা সরকারে আছে, দায়িত্ব তাদের উপর। নট নেসেসারিলি। আমি যদি সরকারে থাকি, আপনি যদি সরকারে না থাকেন, আপনার দায়বদ্ধতা নেই সিটিজেন হিসেবে? নিশ্চয়ই। বিরোধী দল হিসেবে ইংল্যান্ডে কি হয়? লেবার পার্টি যতদিন ক্ষমতা ছিল তারা শ্যাডো মিনিস্ট্রি করেছে, আপনি তো বলছেন আমাদের দায়িত্ব পালন করেছে। এতদিনে সেই আস্থার সম্পর্কটা তৈরি হয়নি, সেটা তো ঠিক। হতে হবে তো। তার মানে কি এই যে হয়নি এগুলো বলে আমরা এক ধরনের কেমন জানি মেনে নেই, আমরা এক ধরনের মানে ভাবি যে এটাই তো হওয়ার কথা ছিল। যদি বাস্তবতা হয়, প্রশ্নে কি করে না বিদ্রুপ করেন আপনি, বিএনপিকে এটা প্রশ্নবিদ্ধ করেন যে বিএনপি তুমি করোনি কেন? এই প্রশ্নটা আমাকে করবেন না, এই প্রশ্ন করতে হবে বিএনপি। বিএনপিকে আমরা এই প্রশ্ন করি, বিএনপিকে এই প্রশ্ন অনেকবারই করা হয়েছে। আমরা আমাদের ইনিশিয়েটিভ নিয়েছি স্বাধীনতা, আমার কাছে মনে হয় আমরা আরো নিতে রাজি আছি, বিএনপির সাথে আমরা এখনো বসতে রাজি আছি, কথা বলতে রাজি আছি, আলোচনা করতে রাজি আছি, কারণ তাদেরকেও মাইনাস করার চেষ্টা চলছে এই মুহূর্তে। আমরা জানি ভবিষ্যৎ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি আবার একসাথে রাজনীতি করবে, আবার একসাথে হবে, সেই সম্ভাবনা আমি অন্তত আমার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে আমি দেখতে পাচ্ছি। জি। সামনে আসছে সেদিন, আমি নিশ্চিত বাংলাদেশ এই মৌলবাদ এই জঙ্গিদেরকে রুখে দিবে, এবং বিএনপিও সেই আপনি জানেন যে তারেক রহমানের, আমি ব্যক্তিগতভাবে বলি অফ দ্য টপিকে, তারেক রহমানকে ঘিরে একদল তরুণ আছে ইংল্যান্ডে, আমি চিনি তাদেরকে, বা বাংলাদেশে, তারা মৌলবাদকে, জামাতকে, শিবিরকে মনে প্রাণে ঘৃণা করে, কিন্তু রাজনৈতিক কারণে বলতে পারে না। বিএনপি একটা বিশাল একটা সেকুলার অংশ আছে যারা এই জামাত শিবির মৌলবাদ হিজবুত তাহরিরকে ঘৃণা করে, টোটাল একটা পলিটিক্সের কারণে বলতে পারে না। বিএনপিকে আপনি একবারে রাইট অফ করতে পারবেন না আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বিএনপি বলতে পারে না, কিন্তু যেটি বলতে পারে যে তারা আওয়ামী লীগকে ঘৃণা করে, এটি আবার তারা খুব বলতে পারে। না, আওয়ামী লীগকে ঘৃণা করে, আওয়ামী লীগকে অপছন্দ করে, অবশ্যই বলবে প্রতিপক্ষ হিসেবে, আমি বলি না, সেটা আলোচনা না। আমি যে কথাটা পয়েন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিএনপিও কিন্তু এখন ওই মৌলবাদের শিকার। ফলে ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বিএনপির জন্য এটা সুখবর না। এই যে ইলেকশন দিতে চাচ্ছে না, 4 বছর থাকতে চাচ্ছে, এই যে নতুন একটা কিংস পার্টি করে থেকে যেতে চাচ্ছে, দ্বিতীয় বিপ্লবের কথা বলছে, এগুলো তো খুবই ভয়াবহ লক্ষণ। এই যে পালনবাদ, বন্দোবস্ত, এই যে ইনকিলাব জিন্দাবাদ, আপনি কবে ইনকিলাব জিন্দাবাদের বাংলাদেশে ছিলেন? আপা, এই দেশটা তো স্বাধীন হয়েছে জয় বাংলা স্লোগানে। ইনকিলাব জিন্দাবাদটা কখন শুনছেন? বন্দোবস্ত, ইনসাফ। তাহলে আপনারা আসলে 15 বছরে কি করলেন, এই 15-16 বছরে যে এই বিষয়গুলো এতটা মাথা চালা দিয়ে উঠলো, এই সময়ের মানে এত বড় ব্যর্থতা এটা কি আওয়ামী লীগ নিবে? তাহলে আমি নিতে রাজি আছি, আমার কাছে মনে হয় আমাদের ব্যর্থতা আছে, আমি একদম স্বীকার করি আপনার সাথে, কি ব্যর্থতা? নতমস্তকে আপনার কাছে আমি স্বীকার করি যে আমাদের অ্যাটলিস্ট এই এডুকেটিং জায়গাতে, এডুকেট করবার জায়গাতে অনেক ধরনের লুফল ছিল। আমি আপনাকে কোনো রকমের পাল্টা আর্গুমেন্ট এই জায়গাতে দিব না, আমরা এই জায়গাতে অনেকাংশে ফেল করেছি। আচ্ছা, মানে তাহলে আরেকবার একটু যদি সামারি করেন, কেন এই পরিণতি হলো আপনাদের? কোন পরিণতি? মানে এই যে মানুষ বলছে পালিয়েছে, আপনারা বলছেন নিরাপত্তার সাথে আসলে সেফ জায়গায় চলে গেছে। কোন মানুষ বলছে? মানে সাধারণ মানুষ, আপনারা যদি গণমাধ্যমে কথাবার্তা বলেন, সাধারণ গণমানুষের মধ্যে তো অনেকে বলেছে প্রধানমন্ত্রী নিরাপদ জায়গাতে আছে, আমি কি তাদের কথা বলাইনি? আচ্ছা, দুটোই নিলাম আমলে, পালিয়েছেন বা তিনি নিরাপদ স্থানে আছেন, সেই অবস্থায় কেন মানে কেন চলে গেল? পালিয়েছে যারা বলেছে তারা হচ্ছে হাঁস চোর, মুরগি চোর, বদনা চোর। আপনি যদি বলেন যে আপনি প্রশ্ন আমাকে এইভাবে করেন, বদনা চোররা বলেছে পালিয়ে গেছে, আবার অনেকে বলছে সাধারণ মানুষের মধ্যে পালায়নি, এখন আপনি কি বলবেন? এই প্রশ্ন করেন। আমি দুটোকেই নিলাম, যে পালিয়েছেন, নিরাপদ স্থানে চলে গেছেন, দুরকম মন্তব্য যেহেতু আছে, কিন্তু তিনি চলে গেছেন, এটি হচ্ছে কথা। দেশ ছেড়ে তিনি চলে গেছেন, মানে এইরকম তিনি না, শুধু আওয়ামী লীগের যারাই পেরেছেন তারাই চলে গেছেন দেশ ছেড়ে। এই পরিণতি কেন হলো? দেখেন, এটাকে পরিণতি আমি বলবো না, আমি বলবো যে এক ধরনের মেহেম তৈরি করেছে, সহিংসতা তৈরি করেছে, জঙ্গি হামলা হয়েছে।
আর্মির মধ্যে এক ধরনের বিট্রায়াল হয়েছে, কারা- সেনাবাহিনীর অনেক সদস্য বিট্রে করেছে, সেনাবাহিনীর অনেক সদস্য বিট্রে করেছে। এই মহান সেনাবাহিনীর থেকে হিজবুত তাহরির বের হয়েছে, হাসচোর বের হয়েছে। আপনার অনেক আর্মি অফিসারকে দেখেছি সেখান থেকে আপনার চুরি করেছে, ডাকাতি করেছে, ধানমন্ডিতে গিয়ে মেজর ক্যাপ্টেন তারা ডাকাতি করেছে। আর্মির মধ্যে চোর আছে, ডাকাত আছে। আর্মির মধ্যে হিজবুত তাহরির আছে, এই যে মেজর জিয়া যার সাক্ষাৎকার এখন প্রকাশ হয়েছে, ব্লগারকে হত্যা করেছে। আর্মির মধ্যে এই মুফতি জসিমউদ্দিন রহমানিকে স্যালুট দেওয়ার মতো লোক আছে। ফলে এই যে আর্মির মধ্যে চোর অংশ, সন্ত্রাসী অংশ, যারা একটা মৃত লোককেও পেটাচ্ছে, এই অংশ বিট্রে করেছে। ফলে এই আর্মিকেও ঢেলে সাজাবার সুযোগ আছে, তারা করেছে। তাদের কারণে আর্মির মধ্যে এখন আইন শৃঙ্খলা বাহিনী এই ধরনের বিট্রে করেছে। আয়নাঘর তৈরি করা বাহিনীকে কি আপনারা মানে তাদেরকে কি আপনারা দেখেন নাকি দেখেন না? আয়নাঘর কোনটা? আয়নাঘর কোথায়? আয়নাঘর মানে আর্মির কথা জয়েন্ট ইন্টারভেনশন সেল। হ্যাঁ, আপনারা যে- জয়েন্ট ইন্টারভেনশন সেল। মানে আয়নাঘর বিষয়টি সম্পর্কে আপনারা অবগতই না। না না না, অবগত না। কেন আপনি জানবেন, আমি জানবো? সারাদিন ইন্টারনেটে আমি পড়ি লিখি, আমি জানবো না কেন? কিন্তু জানা আর আপনার সাথে একমত হওয়া দুটো তো পার্থক্য। আপনি আয়নাঘর বললে আমাকে আয়নাঘর বলতে হবে, তা তো না। আচ্ছা। আর্টিকেল 39 অনুযায়ী আমার চিন্তা স্বাধীনতা আছে, নিশ্চয়ই। তাই আর্টিকেল 39 অনুযায়ী আমি চিন্তা স্বাধীনতা প্রয়োগ করছি আপনার সাথে, তাই না? তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে? ঘটনাটা হচ্ছে আপনি আয়নাঘর বলছেন, আমি আয়নাঘর বলছি না, আমি এটাকে জয়েন্ট ইন্টারভেনশন সেল বলছি। বাংলাদেশের জয়েন্ট ইন্টারভেনশন সেল বহুত বছর আগে থেকে হয়েছে। তো আর্মিকে এটার জন্য সেনাবাহিনীর কাকে আপনার ওয়াকারকে আপনি ডাক দেন এটার জন্য? ওয়াকার সাহেবকে আপনি ডাক দিয়ে বলেন দেখি সেই সাহস আছে কিনা? করছে না তো, খালি মাননীয় প্রধানমন্ত্রীর কথা তিনি বলছে। প্রতিরক্ষা মন্ত্রী। সেনাবাহিনী কিন্তু একটা নিজস্ব আইনে চলে, মাথায় রাখতে হবে। সেনাবাহিনী কিন্তু একটা নিজস্ব আইনে চলে, একটা নিজস্ব আইন আছে, সেই প্রতিরক্ষা রুলস আছে, মন্ত্রণালয়ের রেগুলেশন আছে। প্রতিরক্ষা মন্ত্রী জি মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন। হ্যাঁ, যদি আপনার মাননীয় প্রধানমন্ত্রীকে অগোচরে এমন কোনো কাজ করে থাকে কেউ যেটা মাননীয় প্রধানমন্ত্রী অবগত ছিলেন না, গোপন রাখা হয় কিংবা কারোর প্রতি নির্যাতন করা হয়, সেটা বিচার হবে। কিন্তু আয়নাঘরটা কোথায় সেটা তো আমরা দেখতে চাই। প্রথমে এইসবের সবকিছু পর আমরা দেখতে চাই। এখন আপনি জয়েন্ট ইন্টারভেনশন সেলকে কি আয়নাঘর বলছেন কিনা সেটা তো আপনার কাছে আমার প্রশ্ন। জি, আপনি অনেকগুলো আসলে প্রশ্ন রাখছেন। আপনার এই প্রশ্নগুলো মানে মানুষ কিভাবে নিচ্ছে, অনলাইনের কমেন্টস গুলো নিশ্চয়ই আপনি দেখেন। আপনার তাতে আসলে কি মনে হয়? আপনি যেহেতু অনলাইন অ্যাক্টিভিস্ট, কোন মানুষ নিচ্ছে? যারা আমাকে গালি দেয় না, যারা আমাকে ভালোবাসে। দুই পক্ষই নিশ্চয়ই আছে। আপনি নিশ্চয়ই দুই পক্ষের বিষয় দেখবার সুযোগ হয়। তাতে আপনার আসলে কি মনে হয়? যারা আমাকে ভালোবাসে আমি তখন ধরতে পারি যে আমার কথাতে তারা মেনে নিয়েছেন, আমার কথাকে যৌক্তিক মনে করছেন। যারা আমাকে গালি দেয়, যারা দুটো জিনিস আছে, যারা আমাকে যৌক্তিক সমালোচনা করে আমি তখন চেষ্টা করি যে আমার যুক্তিতে কি ভুল আছে আমি সেটা রিভিউ করার চেষ্টা করি। আর যারা আমাকে গালি দেয় তাদের শিক্ষা নিয়ে আমার প্রশ্ন, তাদের কথা আমি গণনা করি না, কারণ গালি তো সমালোচনা না। হ্যাঁ, আমার বিপক্ষে যারা বলেন আমি চিন্তা করি যে আমার কোনো যুক্তিতে ভুল আছে, তখন আমার যদি মনে হয় যুক্তিতে ভুল আছে আমি স্বীকার করি, আর যুক্তিতে ভুল না থাকলে আমি স্বীকার করি না। প্রত্যেকের পাল্লা ভারী। আপনাকে ভালোবাসার পাল্লা ভারী নাকি আপনাকে ঘৃণা করা বা গালি দেওয়ার পাল্লা ভারী? আমার কাছে মনে হয় আমাকে ভালোবাসার পাল্লা ভারী। জি, ব্যারিস্টার নিজুম মজুমদার, অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে। অনেক ব্যারিস্টার এন্ড সলিসিটর। সলিসিটর, জি নিশ্চয়ই ব্যারিস্টার এন্ড সলিসিটর নিজুম মজুমদার, ধন্যবাদ আপনাকে। অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে, আপনি যুক্ত হয়েছেন সময়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে মনে হচ্ছে অনেক জেরার মুখে পড়তে হলো। না নিশ্চয়ই, আমি এটা করতে আমি খুবই পছন্দ করি। এটা আমার খুব পছন্দের একটি কাজ। অনেক ধন্যবাদ নিজুম। আপনাকে অনেক ধন্যবাদ।